জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট আবু হায়নান রাজ্জাকী। জনাব রাজ্জাকী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। বাংলাদেশে যারা 2/3 মেজরিটি পাইছে, সে ব্যক্তিত্ব আইনের ঊর্ধ্বেই তাদের আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি তার গাড়ির ড্রাইভার পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। কল্পনা করেন এই জুলাই সনদটা নাই, যদি না হইতো রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে এটা নাই। সংস্কারই করবেন, সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে করলে সমস্যা, যেহেতু আইনে কভার করে না, তাই ওই আইনে তো আপনি নির্বাচনই করছেন, তা নাহলে আপনার নির্বাচন অবৈধ। না, আমি ওই আইনে আপনি নির্বাচন করেন নাই, আপনি সংবিধান মোতাবেক নির্বাচন যেহেতু করেন নাই, আপনি করছেন ওই আইন মোতাবেক, এবং ওই আইনের কার্যকারিতাটাও শেষ। আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, ক্ষমতার ভাগাভাগিতে যদি বিশ্বাসী হন, কৈফিয়তের জন্য যদি বিশ্বাসী হন, তাইলে আপনি অবশ্যই করবেন। ঠিক আছে, এটা নাই, তাহলে আপনি নির্বাচন করছেন কি হিসাবে? সালাউদ্দিন সাহেব একজন চৌকস লোক। আমি তো ওনারে আজকে কোথায় জানি প্রস্তাব দিলাম যে উনি খুব চৌকস, উনি যোগ্য, উনি লয়ের ছাত্র, তারপরে উনি পার্লামেন্টের মেম্বার এ পর্যন্ত 4র্থবার হইলেন, তারপরে উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, উনি প্রধানমন্ত্রীর আজকের প্রধানমন্ত্রীর টিচারও ছিলেন, এবং আজকে পার্লামেন্টারে যেভাবে টানতেছেন, আমি ওনার ভুল শুদ্ধের বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেভাবে টানতেছেন সেই হিসাবে তাকে আজকে 4 নম্বর সিটে বসেন। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার তাৎক্ষণিক মানে প্রতি মুহূর্তে কথা বলা দরকার, সেই হিসাবে তাকে পাশে বসানো উচিত। বলতে পারেন ব্যত্যয় ঘটে, ব্যত্যয় কিছু আসে যায় না, আমাদের দেশটা ভালো চলা দরকার। আমি একটু যেতে চাই আবু হায়নান রাজ্জাকী। যদি সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে একটি অনুচ্ছেদ বলেছেন, তিনি সংবিধানের 72 ও 73 অনুচ্ছেদ উল্লেখ করে বলেছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধান সম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই, তিনি এই কথা বলেছেন। তার মানে সংবিধান সংস্কার পরিষদ, তিনি এটা হচ্ছে সংবিধান বহির্ভূত, সংবিধানের বাইরে তারা যেতে চান না। ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ বড় ভাই রিপন ভাই। আইনে বিজ্ঞ না, না আলোচক হিসাবে বিজ্ঞ। তো শুভেচ্ছা এবং আপনার চ্যানেল এর দর্শক শ্রোতা। রিপন ভাই অনেকগুলো কথা বলছে, সেগুলা অনেকগুলোর সাথে আমি একমত, এবং এই সবগুলা কথাগুলা শুনলে পরে মনে হয় আমরা কেমন একটা দেশে আছি, বা কারা আমাদের পরিচালনায় আছে, কে রাষ্ট্রপতি, কীরকম রাষ্ট্রপতি, সংসদে যারা গেছে তারা কোন লেভেলের। আমরা অতীতে দেখছি, আমরা যতই আমি আওয়ামী লীগের বিরোধী থাকি বা জামাতের বিরোধী থাকি বা বিএনপির বিরোধী থাকি, দ্যাট ইজ পক্ষে থাকি, কিন্তু আমি দেখছি আপনি ধরেন মওদুদ আহমেদের মতো একজন পার্লামেন্টেরিয়ান, আপনি সুরঞ্জিত সেনগুপ্ত, ইভেন তোফায়েল আহমেদ, আপনি কি বলে এই জমিরুদ্দিন সরকার সাহেবের মতো লোক, ইভেন সাকা চৌধুরী, এই যে লোকগুলো ছিল, যাদের কার কি অপরাধ কার বিচার এটা অন্য চ্যাপ্টার, কি জাদরেল লোক ছিল, সেই পার্লামেন্টের দিকে এখন আমি তাকাই, আমার কষ্ট হয়। কারা যাচ্ছে, কি বলছে, শিক্ষিত অশিক্ষিত নিয়ে আমি বিবেচনায় নিচ্ছি না। সেখানে তো অভিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী, অভিজ্ঞ না থাকুক, অভিজ্ঞতা আপনি না থাকুক, কিন্তু আলটিমেটলি আপনি ভুল বলতে পারেন, অ্যাড্রেসিংয়ে ভুল হইতে পারে, যখন আপনি সাবমিশন রাখতেছেন তখন রাখতেছেন কি, সেগুলো দেখবার বিষয়। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব একজন চৌকস লোক। আমি তো ওনারে আজকে কোথায় জানি প্রস্তাব দিলাম যে উনি খুব চৌকস, উনি যোগ্য, উনি লয়ের ছাত্র, তারপরে উনি পার্লামেন্টের মেম্বার এ পর্যন্ত 4র্থবার হইলেন, তারপরে উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী এপিএস ছিলেন, উনি প্রধানমন্ত্রীর আজকের প্রধানমন্ত্রীর টিচারও ছিলেন। না না, টিচার বলতে কি, টিচার বলতে না না, এটা ঠিক না। যাই হোক, হইতে পারে, আমরা যেটা জানছি টিচার বলতে আমি ওই কোনো নেগেটিভ অর্থে না, থাকতে পারে, যেহেতু তার আত্মীয় বটে, তাদের ওটাও না আত্মীয় না, আমি যতটুকু জানি। তো যাই হোক, তারপরে সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং প্রতিমন্ত্রী ছিলেন, ওই হিসাবে উনি যোগ্য। এবং আজকে পার্লামেন্টারে যেভাবে টানতেছেন, আমি ওনার ভুল শুদ্ধের বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেভাবে টানতেছেন সেই হিসাবে তাকে আজকে 4 নম্বর সিটে বসেন। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার তাৎক্ষণিক মানে প্রতি মুহূর্তে কথা বলা দরকার, সেই হিসাবে তাকে পাশে বসানো উচিত। বলতে পারেন ব্যত্যয় ঘটে, ব্যত্যয় কিছু আসে যায় না, আমাদের দেশটা ভালো চলা দরকার, এটা একটা দিক। আচ্ছা, আবার যদি বলি যে উনি যেমন বললেন যে অন্তর্বর্তী সরকার মানে এই একটা প্রতারণা করছে, এই আইনটা, এই আদেশটা দিয়ে একটা কি বলে প্রতারণার দলিল বলেছেন, প্রতারণার দলিল বললেন, জুলাই সনদ বাস্তবায়ন। হ্যাঁ,
আপনি যখন একটা জিনিস মেনে নিবেন, মেনে নেওয়ার পর কিন্তু জনগণ আপনার উপর আস্থা নিছে, সেখান থেকে আপনি সরে আসলে আপনার সম্পর্কে আমার ধারণা কি হবে? আপনি তখন চিন্তা করলেন না কেন? তখন তো বলার সুযোগ ছিল, ছিল না যে তা না। ১ নম্বর। ২ নম্বর আসেন, সংস্কার এবং রিফর্ম দুইটা যদি একই জিনিস হয় তাহলে সংস্কার করতে দোষ কি? সংশোধনে যাব কেন? আসলে যেমন রিপন ভাই বলছে দুটোর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। অফকোর্স পার্থক্য আছে, কারণ এখানে উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। এখানে সেটা আপনার আমি বলছি সেটা তো সংশোধনের মধ্য দিয়ে হবে। সংশোধনের মধ্যে দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে হবে। সংস্কার হলো পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়, আমূল পরিবর্তনের দিকে যায়, নতুন একটা ধারা তৈরি হবে। যেমন আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সেখানে পিয়ার পদ্ধতির উচ্চ কক্ষ নাকি আসন ভিত্তিক, এগুলো একটা বিশাল সংস্কার। এখন দেখো ভাই, সংসদ কিন্তু শুধু সংস্কার করে না, সংসদ কিন্তু নতুন আইনও করে। আইন তো সুতরাং নতুন আইন হবে এবং যেখানে দরকার নতুন সেখানে আইন তো সংশোধন একদিনে, করবে। নতুন আইন হলো আপনি সংবিধানের ভিতরে চলবেন, তার সাথে প্রয়োজনীয় আইন বানাবেন, অন্য আইন, সেই আইনটা আরেক জিনিস। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি যদি এখন সংবিধানটাকে সংশোধন করতে চান, সংশোধন করে কোনটা? যেমন ধরেন ওইটা ওইটা শাস্তি আছে 5 বছর, এটা শাস্তি করলেন 7 বছর, 5 বছরে 2 বছর বাড়াইলেন, এইটা সংশোধন। কিন্তু ওই ইয়েটাই থাকবে না, ওইখানে অন্য একটা জিনিস বসবে, এক কক্ষ দ্বিকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ বানাবেন, এটার জন্য দরকার সংস্কার। এখন আসেন যে আমি এইটাকে- আবার একটু মাঝখানে একটা প্রশ্ন করব। জি, এই যে আপনার 13th অ্যামেন্ডমেন্টটা হলো, আমাদের দেশে কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল? সেটাই বলতেছি। ছিল না। কিন্তু বলতেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা যখন সংবিধানে ইনকর্পোরেট হলো, Right. তখন কি সেটা কি হলো? বলতেছি। তখন কি সংস্কার হলো? না না, সেটা বলতেছি। তখন কি সেটা- সেটা হলো- তখনকার পার্লামেন্ট কি সেটা হলো- সংস্কারের সেটা এজেন্ডা হলো- ছিল? এই যে এইখানেই কথাটা, জনগণের অভিপ্রায়, অর্থাৎ তো ওই যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছে জনগণের ইচ্ছার অভিপ্রায়। ওইরকম ভাবেই হবে এখন। সেই ইচ্ছার অভিপ্রায় হইছে বইলে সংবিধানের বাইরে বসে এই 3 দল মেনে নিছে, মেনে নেওয়ার পর 3 দলীয় রূপরেখা হয়েছে একটা। আর এটাকে আপনি সেই হিসাবে জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায়ের ভিত্তিটা বাস্তবায়িত হইল, প্রতিফলিত হইল গণভোট দিয়ে জনগণের অভিপ্রায়টাকে। এখন আপনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যে আইনটা, এই আদেশটা, এইটা বৈধ নয়, এটা রাষ্ট্রপতি দিতে পারেন না। রিপন ভাই আরেকটা কথা বলছেন, এটা আমিও জানি, যে ওই আদেশে স্বাক্ষর করার পর প্রশ্ন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনি এই আদেশে স্বাক্ষর করতে পারেন কিনা। উনি বলেন আমি পারি না, কিন্তু পারাচ্ছে, কথাটা ছিল এরকম, পারাচ্ছে। এখন আমার প্রশ্ন, আপনাকে দিয়ে পারাচ্ছে মানে হলো আপনি স্বেচ্ছায় করেন নাই, তাহলে বাই ফোর্স করেছেন। কে আপনাকে বাধ্য করলো, কে আপনাকে ফোর্স করলো? এটা একেবারে একটা বিশাল তদন্ত দরকার, এবং একটা ক্রিমিনাল অফেন্স করছেন, যেই করে থাকুন, নাম্বার 1। নাম্বার 2, উনি শপথ নিছেন রাগের অনুরাগের বিরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না, সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি করব। তা আপনি তো রাগ অনুরাগ ভয় ভীতির ঊর্ধ্বে থাকার কথা, আপনি তাহলে কোথায় ভয় পেয়েছিলেন? আর ভয় পেয়ে করলে আপনার উপরে দেশ দায়িত্ব দিবে কেন রাষ্ট্রপতির? আপনি কি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব নিছেন? আপনাকে যেহেতু প্রেশার দিয়ে করানো যায়, আপনি তো এই রাষ্ট্রপতি পদে আপনার নিজেরই থাকা উচিত নয়? ভেরি সিম্পল কোশ্চেন আমার, আপনার নিজেরই থাকা উচিত না। Right. কারণ আপনি ভয় ভীতির ঊর্ধ্বে থাকতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু টেক দ্য পজিশন অফ প্রেসিডেন্ট, রাদার ইউ আর টু কুইট ইট। ভেরি সিম্পল। কারণ একটা রাষ্ট্র এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না। এইবার আসেন জুলাই সনদ। আপনি তর্কের খাতে আমি ধরিলাম সহজ ভাষায়, এই হলো জুলাই সনদের ভিত্তি, মানে জুলাই সনদের আদেশ। কল্পনা করেন এই জুলাই সনদটা নাই, যদি না হইতো, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে এটা নাই, ঠিক আছে, এটা নাই, তাহলে আপনি নির্বাচন করছেন কি হিসাবে? আপনি এই সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচন হবে 90 দিনের মধ্যে, আপনি 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা করলেন কি হিসাবে? এটা নাই মনে করেন, এই আদেশটা নাই, আপনি নির্বাচন করলেন কিভাবে? এই আদেশ দিয়ে তাদেরকে বাঁচানো হয়েছে কেন আমি বলি, এই আদেশে আছে নির্বাচন সম্পর্কে 2-এর নিয়ম, সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশ হওয়ার পর যে সংসদ নির্বাচন হবে সেটার কথা বলা হয়েছে, আপনাদেরকে বাঁচাই দিছে। আপনি সংবিধানে নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান মোতাবেক নির্বাচন হওয়া উচিত ছিল 8 তারিখে, 8ই অগস্ট 2024-এ, ওত নেওয়ার পর 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন হয়েছে 2026-এর 12ই ফেব্রুয়ারি। চ্যালেঞ্জ করলাম, দেখান আমার এই সংবিধানে কোথায় পারমিট করে।
আপনাদেরকে যদি বাঁচতে হয়, বৈধতা নিতে হয়, তাহলে এই জুলাই সনদের যে আইনটা, আদেশটা, এটাকে আপনাদের মেনে নিতে হবে। সেক্ষেত্রে সংসদ যে সার্বভৌম একটা কথা বলে, ইয়েস, সংসদ তো অবশ্যই সার্বভৌম। এই যে গণভোট হয়েছে, এই গণভোটটাই তো আইন হয়ে যাবে না, এই গণভোটটা তো আর আইন হয়ে যাবে না। বাট গণভোট হইল জনগণের রিফ্লেকশন, সেইটার আলোকে এইটাকে সংসদে ঢুকাবে, ঢুকে আপনি এটাকে একটা সংস্কারের মাধ্যমে আইনি একটা রূপ দিবেন। যেমন এই সংবিধানের 7 ধারায় বলা হয়েছে জনগণ ক্ষমতার মালিক। কি বলে নাই? এটা আমি বানাই বলতেছি না তো। তা জনগণ যদি মালিক হয়, এখানে লেখা আছে সংবিধানের সাথে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তো জনগণ সিদ্ধান্ত নিছে গণভোটের মাধ্যমে, আমি মালিক, আমি মালিক, আপনারা এক্সিকিউটিভ। মালিকের যে মনোবাসনা, মালিক যেটা চাইছে মালিকরা, সে মেজরিটি, সেটা আপনাদেরকে অ্যালাউ করতে হবে। এখন আপনি সংসদ এই তারপর আসেন পরিষদ, ওত নিতে বলছে 2টা, এটার ভিতরে লেখা আছে আপনি 2টা ওত নেবেন, এবং শেষে সংযোগ করে দেওয়া হয়েছে শপথের ভাষা কি হবে। আপনি জেনে শুনে মেনে আসছেন, এটা তো কিছুই করলেন না। তাহলে এটা আপনি করলেন কি, যে আমি 2/3 মেজরিটি পাওয়ার পর, আমরা যে কাল ধরে 55 বছরে যাবত দেখে আসছি, যে দল 2/3 মেজরিটি পেয়ে যায় সেই আইনের ঊর্ধ্বে উঠে যায়। আপনি লিখে রাখেন 100% আইনের ঊর্ধ্বে, 100%। বাংলাদেশে যারা 2/3 মেজরিটি পাইছে, সে ব্যক্তি তো আইনের ঊর্ধ্বেই, তাদের আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি, তার গাড়ির ড্রাইভার পর্যন্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। তো সেখানে আপনি কি আশা করবেন? বিএনপি কি সে পথে হাঁটবে কিনা? বিএনপি হাঁটবে কি হাঁটবে না তা জানি না। এইবার আসেন, যদি আমরা যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করি, কি হবে? এই জুলাই সনদ কালকে বাস্তবায়ন করলে কি মুক্তিযুদ্ধের চেতনা চলে যাবে? আমি নিশ্চিত করে বলছি না। যদি এই জুলাই সনদ আইনি বাস্তবায়ন করা হয়, তাহলে কি রাজাকার জামাত কালকে ক্ষমতা আসবে? কিভাবে আসবে? নির্বাচন করে তো আসতে হবে। যদি এটা বাস্তবায়ন করা হয়, তাহলে কি কোনো ব্যক্তির ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে? নো, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত হবে, গণতন্ত্র মজবুত হবে। যারা ক্ষমতায় থাকবেন তারা 2/3 মেজরিটি পাওয়ার পরেও আনসারেবল থাকবেন। এমনভাবে এটাকে করা হইতেছে যারা আনসারেবল থাকবেন, ওইটার ঊর্ধ্বে তারা থাকতে চান, আনসারেবল থাকতে চান না। আনসারেবল যেহেতু থাকতে চান না, কৈফিয়তের মধ্যে থাকতে চান না, তার মানে হচ্ছে এই যে আলটিমেটলি এইটা সংশোধন না করার মানেই হচ্ছে, বাস্তবায়ন করার না মানেই হচ্ছে যে আমরা সেই পতিত সরকার যেদিকে হাঁটছে সেদিকেই হাঁটতেছে। এটা অনেকগুলো কারণ হতে পারে, এমন হতে পারে যে শুধু ইগোর কারণে হাঁটতেছে, সেটাও হতে পারে, আমি জানি না ঠিক। বাট এইটা রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্ষতি হবে না, কোনো কিছুতে ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধু আপনার কুক্ষিগত পাওয়ারটাকে কুক্ষিগত